ইস্পাহানী মির্জাপুর জিরাওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। বেশ কিছুদিন ধরেই তো বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। আজকে শেষ পর্যন্ত যেটি, যদি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তার ভাষায় বলা যায় যে ঐকমত্য কমিশনকে মানে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করা যেতে পারে। শেষ পর্যন্ত ঐকমত্য কমিশনের পূর্ণ কাজ সম্পন্ন হলো আজকে প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদের বাস্তবায়নের যে প্রক্রিয়াটি সেটি হস্তান্তর করার মাধ্যমে। এরপরও আমরা যেটি দেখলাম যে সেখানে বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে, যার মধ্যে আবারও বিভেদ শুরু হয়েছে। যেমন হলো যে গণভোট কবে হবে, কিভাবে হবে সে নিয়ে গণভোট নিয়ে কথা হয়েছে। গণভোট আগে করারও সুপারিশ আছে। আবার ঐকমত্য কমিশনের প্রধান আলী রিয়াজ সহসভাপতি তিনি বলছেন যে না, যেদিন ইলেকশন সেদিনও গণভোট করা যেতে পারে। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এছাড়াও আমাদের সাথে আরও কিছু বিষয় আলোচনায় থাকবে। যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে নির্বাচনের আগেই সব অস্ত্র উদ্ধার করা হবে। এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ নির্বাচনের আগে বিভিন্ন ধরনের নাশকতা হতে পারে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে আমরা জানতে পারছি। এরপরে নির্বাচন সুষ্ঠু করতে ইসিকে আবারও 18 দফা একটি তালিকা দিয়েছে, 18 দফা তালিকা জামাতে দিয়েছে, সেটা নিয়েও আলোচনা করব। এনসিপি এখনও তাদের শাপলা প্রতীক পায়নি এবং শাপলা প্রতীক থেকে সরতেও চাচ্ছেন না, সেটি নিয়েও আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা শিরোনাম দেখে আসি, শিরোনাম দেখে আলোচনা শুরু করব। আগে অথবা নির্বাচনের দিনে গণভোটের সুপারিশ ঐকমত্য কমিশন। গণভোট অনুষ্ঠানের ব্যাপারে আমরা কমিশনের পক্ষ থেকে সরকারকে কোনো সুনির্দিষ্ট সময় বেঁধে দেইনি। নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো সময়ে তারা এইটা করতে পারবেন। জুলাই সনদের বাস্তবায়ন নতুন বাংলাদেশের পথ দেখাবে, মন্তব্য প্রধান উপদেষ্টার। বাস্তবায়নের প্রক্রিয়াটা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, কাজ এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে বাংলাদেশ অতীত থেকে মুক্ত হয়ে যাবে। আরপিও সংশোধনে আপত্তি জানিয়ে আইন উপদেষ্টাকে চিঠি বিএনপির। তারা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছেন। জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় না দলটি। নভেম্বরে ইসিকে গণভোট আয়োজনের প্রস্তাব জামায়াতের। জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে সিইসির কাছে 18 দফা সুপারিশ। আওয়ামী লীগকে ফিরিয়ে আনার সাহস কোথায় পায় জাপা, প্রশ্ন নাহিদের। জুলাই সনদ না হলে গৃহযুদ্ধ হবে মনে করেন এনসিপি নেতারা। এবং নির্বাচনের আগে অধিকাংশ অস্ত্র উদ্ধার বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেনাবাহিনীর পূর্ণাঙ্গ ক্ষমতা চান বিশ্লেষকরা। আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে চাপ নেই সরকারের। দর্শক, শুনছিলেন শিরোনাম। আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। এটি নিয়েও আপনারা কমেন্টে জানাতে পারেন। আরেকটি বিষয় জানিয়ে যে 2006 সালের 28 অক্টোবর, আজকে 19 বছর আগে এই দিনে আওয়ামী ফ্যাসিবাদের উত্থান দিবস হিসেবে আজকে ডাকসুর নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় ছাত্রী সংসদ ডাকসুতে উপলক্ষে একটি অনুষ্ঠান হয়। এটি নিয়ে আমরা আলোচনা করব। মুজিবুর রহমান মঞ্জু, আপনি ছিলেন অনুষ্ঠানে, সেটি নিয়ে আমরা অনুষ্ঠানের শেষ দিকে আলোচনা করব। আমি মুজিবুর রহমান মঞ্জু আপনাকে দিয়ে শুরু করতে চাই যে এই যে গণভোট নিয়ে যে আবারও একটা আলোচনা শুরু হলো, গণভোট আসলে কবে, গণভোট আসলে কখন? আমরা আসলে গণভোট নিয়ে আলোচনা করব নাকি না গণভোটটা কবে হবে সেটি নিয়ে আলোচনা করব? কোনটি আসলে বেশি দরকারি এটি আগে আপনি বলেন, এরপরে বলেন যে এই বিতর্ক কিভাবে সমাধান করা যায়। ধন্যবাদ শান্ত, আপনাকে অনেকদিন পর আপনার সাথে দেখা হলো। আর পাভেল ভাই তো আছেনই। দর্শককে শুভেচ্ছা। এই গভীর রাত্রে যে দর্শকরা আমাদের কথা শুনছেন, এটার জন্য যথেষ্ট আপনার অনেক ফ্যান ফলোয়ার আছে, কৃতজ্ঞতা যথেষ্ট। গণভোটটা তো আসলে আমাদের কেন দরকার হয়েছে? প্রথম দিকে যেটা হয়েছে যে আমরা সবাই একমত হয়ে গেলে তো হয়ে গেল, তাই না? আমরা সবাই একমত হলাম কিছু বিষয়ে, সেখানে কিন্তু গণভোট লাগছে না ওই অংশটাতে যেটাতে সরকারের নির্বাহী আদেশে করা সম্ভব। ওই জায়গাটাতে গণভোট লাগছে যেটা কনস্টিটিউশনের সাথে রিলেটেড। কনস্টিটিউশনের সাথে রিলেটেড ইস্যুটা আবার পার্লামেন্ট করতে পারে, কিন্তু পার্লামেন্টের এত সর্বৈব ক্ষমতা নাই। আমরা এবারের
সংস্কার প্রস্তাবে এমন কিছু প্রস্তাবও রেখেছে যেটা সংবিধানের মূল চরিত্রকে পরিবর্তন করে, মানে ফান্ডামেন্টাল চেঞ্জের জায়গাটা, যে ফান্ডামেন্টাল চেঞ্জের জায়গাটা জনগণের সম্মতি লাগবে। তো জনগণের সম্মতি সাধারণত সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে নেওয়া হয় হচ্ছে আপনার গণপরিষদ গঠনের মাধ্যমে। তো গণপরিষদ গঠনের কিন্তু একটা দাবি ছিল এনসিপির বা আমাদের অনেকের দাবি ছিল, কিন্তু আমরা পরে দেখলাম যে এই গণপরিষদের এই বিষয়টা নিয়ে একটা জটিলতা, বিএনপি রাজি হচ্ছে না। সুতরাং আমরা সেখান থেকে এসে তখন অনেক আলোচনার প্রেক্ষিতে একটা জায়গায় আসলাম যে একটা গণভোট যদি করা যায়, যেটা গণভোট আগে কিন্তু ছিল আমাদের এতে, যেটা আওয়ামী লীগ বাতিল করে দিয়েছে, যে ফান্ডামেন্টাল চেঞ্জ অফ দি কনস্টিটিউশন যদি কখনো করতে হয় তাহলে জনগণের সম্মতি নিতে হবে, গণভোট করতে হবে। তো সেই জায়গাটায় আমরা একটা চিন্তা করলাম যে গণভোট যদি একটা করা যায় তাহলে গণভোটের মধ্য দিয়ে এই কথা বলা যায় যে আমরা কেউ আর এখান থেকে বাকি নাই, আমাদের জনগণের সম্মতি নিয়ে এই সনদটা চূড়ান্ত করা হয়েছে এবং নেক্সট পার্লামেন্ট এটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে তাদের একটা বাধ্যবাধকতা তৈরি হবে, যেটা আমরা বলেছিলাম আইনি বাধ্যবাধকতা তৈরি করা। সেই জন্য গণভোটের ব্যাপারে বিএনপিও শেষ মুহূর্তে এসে বিএনপিও রাজি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, রাজি হওয়ার পরে প্রশ্ন দেখা দিয়েছে গণভোট কখন হবে। একটা পক্ষ বলেছে মানে নভেম্বর, একটা টেন্টেটিভ ডেট দিয়েছে, সম্ভবত জামাত বেশি, জামাত ইসলামী বলছে নভেম্বরে হওয়া উচিত। আর আমরা অনেকেই বলেছি যে ইলেকশন ডেতে হইতে পারে, মানে গণভোটটা ইলেকশন ডেতে একসাথে হইতে পারে। এটা আসলে আমাদের ঐকমত্য কমিশনের একটি প্রস্তাব ছিল। তো জামাত যখন তার আর্গুমেন্ট তুলে ধরেছে, সেখানে একটা ভ্যালিড আর্গুমেন্ট ছিল এরকম যে যদি একই সাথে ইলেকশন হয় তাইলে আমাদের সংসদ নির্বাচন নিয়ে তো খুব টেন্স তৈরি হয়, মারামারি, গন্ডগোল, ভোট কেন্দ্র বাতিল, এটা তো ক্ষমতার নির্বাচন, কাজে ওখানে মারামারি থাকবেই, মারামারি থাকবে। তো জামাতের যে অবজেকশনটা ছিল সেখানের মধ্যে একটা ভ্যালিড পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে যদি ম্যাসিভ সেন্টার বন্ধ হয়ে যায় ইলেকশনে, মারামারিতে, কারণ ইলেকশন কমিশনকে তো ক্ষমতা দেওয়া হয়েছে, গন্ডগোল হলে তারা কেন্দ্র বন্ধ করে দেবে, সেখানে কিন্তু দুইটা ভোটই বন্ধ হয়ে যাচ্ছে, মানে গণভোটটাও সেখানের ভিতরে আটকা পড়ে যাচ্ছে এইটাতে। এটা একটা খুব ভালো যুক্তি। আদার দেন আমরা যারা মনে করেছিলাম যে ইলেকশন ডেতে গণভোটটা হতে পারে, সেখানে আমাদের দুইটা সুবিধা ছিল। একটা হচ্ছে যে খরচটা কমে যায়, একটা গণভোট করতে 2-2.5 হাজার কোটি টাকা খরচ হয়, তাহলে এই খরচটা বাঁচলো বা একটু কমে আসলো। আরেকটা হচ্ছে যে আপনার পার্লামেন্ট ইলেকশনে আমরা সবাই মোবিলাইজ করি ভোটারদেরকে নেওয়ার জন্য, আমাদের রাজনৈতিক দলগুলো ভোটারদেরকে নিজ দায়িত্বে নেয়, দলের প্রতি আন্তরিকতা থাকে। কিন্তু গণভোটটা তো অ্যাকচুয়ালি কোনো দলের ভোট না, ফলে দেখা যাবে যে সেখানে মোবিলাইজেশনের সংখ্যাটা কমতে পারে। এই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা বলেছি যে ইলেকশন ডেতে হইতে পারে। এবং আমরা যখন দেখলাম দুই পক্ষই আবার কনভিন্স করা যাচ্ছে না, এরা এদিকে আসতে চায় না, সেদিকে আসতে চায় না, আমরা মাঝখান থেকে বললাম ভাই এটা হোক আর এটা হোক, আমরা দুটোটা যে কোনো একটাতে রাজি আছি। শেষে আমরা বললাম তাইলে একটা কাজ করেন, যেহেতু দুই জায়গাতেই সুবিধা অসুবিধা আছে, এটা চিফ অ্যাডভাইজারের উপর ছেড়ে দেন, উনি এক্সপার্টদের সাথে ওপিনিয়ন নিয়ে উনি একটা ডিসিশন দিয়ে দেন যে ভাই আমি সব চিন্তা করে দিলাম, আপনারা আমার সিদ্ধান্তটা মানেন। কারণ ওনাকে তো আমরা মেনে নিয়েছি, উনি তো ডক্টর ইউনূসের তো কোনো পলিটিক্যাল পার্টিও নাই, উনি যদি ভোটে দাঁড়ান, উচ্চবিলাস নাই বলে সবাই বলেন। যাই হোক, এখন কথা হচ্ছে ওনার কাছে এই বলটা এখন ওনার কোর্টে। এই গণভোটটা সাধারণত গণভোট হয় একটা রিচুয়ালস হিসেবে, যে আপনাকে জনগণের সম্মতি নেওয়ার বিষয় থাকে। এখন কেউ কেউ বলেছেন ভাই গণভোটে এত বড় এই জুলাই সনদের 84টা পয়েন্ট নিয়ে মানুষ কীভাবে মতামত দিবে। এই 84টা পয়েন্ট তো আমরা এতদিন আলোচনা করেছি, এটার উপর একটা অ্যাজ এ হোল মতামত দিবে। যেমন আমরা তো পুরা বিষয়ের সাথে একমত না, তারপর তো আমরা সাইন করেছি, আমি বেশিরভাগ বিষয়ের সাথে একমত। আমরা যখন কোনো ডিসিশনে পৌঁছাই, আমরা যখন পার্লামেন্টে ইলেকশন করি, ইলেকশনে জয়ী হয় কারা? যে 60,000 ভোট পায় সে জিতে, আর যে 58,000 ভোট পাইছে সে তো হেরে যায়, তার মতামত তো সেখানে। একটু ডক্টর মাহমুদের কাছেও আসতে চাই যে সব শেষ হলো, বিএনপি রাজি হলো যে ওয়ান ফাইন মর্নিং সালাউদ্দিন আহমেদ দেখলাম যে উনি একটা সাধারণ প্রোগ্রামে বলছেন যে হ্যাঁ গণভোটে আমরা রাজি হইতেই পারি। তো বিএনপির গণভোটে রাজি হওয়াটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটি নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু মানে আজকে সালাউদ্দিন আহমেদ আবারও বললেন যে ঐক্যমত কমিশনের যা সুপারিশ দেওয়া হয়েছে তার সবই অনৈক্যের। এই জায়গাটি একটু বুঝিয়ে বলবেন কিনা? ধন্যবাদ শান্ত।
ঐক্য অনৈক্য নিয়ে প্রশ্নের তো জায়গা আছে। রাজনীতিতে তো প্রত্যেকটা দলের আদর্শিক একটা অবস্থান থাকে, তাদের দলের প্রত্যেকেরই একটা গঠনতন্ত্র থাকে, সেটা দিয়ে রাজনীতি পরিচালিত হয়। এবং সেখানে মতাদর্শগত পার্থক্য যদি না থাকতো তো রাজনৈতিক দলগুলো তো ভিন্ন ভিন্ন হওয়ার কথা ছিল না। তো ঐক্যমত্য শব্দটি কিন্তু একটু মনে করি যে একটা আপেক্ষিক শব্দ। এই জায়গায় সকল ক্ষেত্রে ঐক্যের প্রত্যাশা নিয়ে ঐক্যমত্য কমিশন বসেছেন, এটা যদি হয় তাহলে মনে হবে যে এটা সোনার পাথর বাটির মতো আমরা অনেক বেশি চাইছি মনে হয়। এখানে ওই কিছু জায়গাতে ঐক্য থাকবে, কিছু জায়গায় অনৈক্য থাকবে। মেজর জায়গাগুলো কোনটা এটা যদি আমরা বুঝবার চেষ্টা করি, সেই জায়গাতে ঐক্যটা আমরা সহজে প্রতিষ্ঠিত করতে পারতাম কিনা। মেজর ঐক্যের জায়গা হচ্ছে যে জনপ্রত্যাশা ছিল যে জনগণ তাদের এই দেশটা, তাদের এই অধিকারটা তারা ফেরত চেয়েছেন। ফলে এই জুলাই সনদের প্রত্যেকটা অক্ষরের ভেতরে যেন সেটার প্রতিধ্বনিত হয়, এটা প্রথম চাওয়া। মানুষ চেয়েছে যে ওখানে অধিকার বঞ্চিত মানুষ হবে না, রাষ্ট্র কাঠামোগুলো যেটা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল সেটা যেন তার সঠিক জায়গায় আসে, এবং ক্ষমতার ভারসাম্য নিয়ে যে কথাটা আছে যে একটি স্বৈরতন্ত্র তৈরি করার জন্য একটা প্রধানমন্ত্রীকে ব্যাপকভাবে ক্ষমতায়ন করলে তাকে কর্তৃত্ববাদী একটা শাসন ব্যবস্থার একটা আশঙ্কা তৈরি হয়। এই জায়গাগুলো ছিল মৌলিক যে ঐক্যমতের জায়গা। সেখানে কিন্তু ঐক্যমতের ভিন্নতা হয়েছে বলে আমার মনে হয় না। কয়েকটা জায়গাতে ছিল যে আমরা কিছু মৌলিক কাঠামো বা চারিত্রিক পরিবর্তন করতে চেয়েছি সংবিধানের, সেখানে সংসদের দুটি কক্ষের কথা যেটা আছে সেটা প্রধানমন্ত্রীর মেয়াদের একটা বিষয় সেখানে ছিল, এবং একই সাথে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার কিছু ভারসাম্য অথবা তিনটি রাষ্ট্রের যে স্তম্ভ আছে সেগুলোকে আনুপাতিক হারে এমনভাবে তৈরি করা যাতে কেউ কারো প্রতি মুখাপেক্ষী হয়ে না থাকে বা এক ব্যক্তি যেন সবগুলোকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা না পান। তো এইখানে অনৈক্যের কথাটাকে মূলত যেখানে এসেছে সেটা হচ্ছে যে আপনি যখন একটা সনদকে স্বাক্ষর করেন, স্বাক্ষর করার যে কলমের যে দাগটা দেওয়া হয় তারপরে আর নতুন করে কিছু লেখার সুযোগ সেখানে থাকা উচিত না। তাই যদি হয় তাহলে তো নতুন করে ভাবতে হবে যে আপনি নতুন সে জায়গাতে সংযুক্ত করছেন কি করছেন না। তো এখানে ওই কথাটি হয়তো এসেছে এইভাবে যে স্পষ্টভাবে যদি কথাটা বলা হতো যে যেটা মঞ্জু ভাই বলেছেন আংশিকভাবে যে গণভোটের সময়টা নিয়ে হয়তো একটা আমরা কিন্তু একটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে একটা ছোট্ট একটা ব্যাকরণের অথবা শব্দ দিয়ে দুটো জিনিসকে লিখেছি যে আগে অথবা জাতীয় সংসদ নির্বাচনের দিন এটা অনুষ্ঠিত হতে পারে। এই শব্দ দুটোকে আপাত দৃষ্টিতে খুব নিরীহ শব্দ মনে হতে পারে, কিন্তু খুব বড় একটা সংঘাত তৈরি করবার জন্য, একটা অনৈক্যের জায়গা তৈরি করার জন্য এই শব্দটি কিন্তু যথেষ্ট। কারণ যদি আপনি বলেন যে আগে করব, তাহলে নিশ্চয়ই আমাদের তো কিছু অবজারভেশন ছিল সে জায়গায়, তো আমরাও তো বলবো যে এটা আগে না করার পিছনে আমাদের যুক্তিগুলোকে তো আমরা তুলে ধরার চেষ্টা করব। আবার যদি আপনি বলেন যে একই দিনে করবেন, তাহলে আরেক দল বলবে যে না আমরা তো এটা চাইনি, আপনারা আমাদের কথার সাথে যাচ্ছেন না কেন। প্রধান উপদেষ্টাকে মঞ্জু ভাই যেমন বলছেন যে উনি একটা জায়গায় একটা বেছে নিয়ে বলবেন যেটা সেটা সবাই মেনে নেবে, সেটি হলে খুব চমৎকার, সেটা যদি হয়। কিন্তু প্রশ্নটি হচ্ছে কি এটা চাওয়া না চাওয়ার বিষয় নাকি যুক্তির বিষয়। যৌক্তিকভাবে যেটা সঠিক মনে হবে সেখানে আমার চাওয়া বা আপনার চাওয়ার চাইতে গুরুত্বপূর্ণ হওয়া উচিত যুক্তি সঙ্গতভাবে কোনটা। একটা বিষয় আমাদের জানা দরকার, গণভোট শব্দটির ভেতরে কিন্তু জন আকাঙ্ক্ষার একটা বড় কথা আছে। এখানে কিন্তু ওই রকম না যে 51% ভোট পেয়ে গণভোট জয়লাভ করেছে, এটার মধ্যে কিন্তু কোনো গৌরব নেই। তাহলে এই গণভোটের মাধ্যমে যদি কোনো একটা সিদ্ধান্ত গৃহীত হয়, সেই সিদ্ধান্ত অথবা 12 কোটি ভোটারের ভেতরে মাত্র 3-4 কোটি মানুষ ভোট দিতে আসলেন, সেটা যদি গণভোটের মূল শক্তির জায়গা হয়, তাহলে এটি কিন্তু ঐতিহাসিকভাবে কিন্তু একটা দুর্বলতা নিয়ে কিন্তু এই সনদটা টিকে থাকবে। আপনি যদি যে কথা মঞ্জু ভাই বলছিলেন যে নির্বাচনের ক্ষেত্রে একটা আবহ তৈরি যদি না হয়, মানুষ ওখানে ভোট দেওয়ার আকর্ষণটা কী দিয়ে অনুভব করবে? এবার বলবে যে ঠিক আছে এই জুলাই সনদের পক্ষে বা বিপক্ষে, এর বাইরে তো ব্যালটে কিছু লিখবার সুযোগ তেমন কিছু নেই। বললাম পক্ষে, এই পক্ষে শব্দটাও কিন্তু একটা শর্তযুক্ত শব্দ হলো, কারণ ওর মধ্যে আমি অনেক কিছুর সাথে মিল নেই, আমি অনেক কিছুই মানি না। একজন বলতে পারে যে ঠিক আছে আমি প্রধানমন্ত্রী 2 মেয়াদের বেশি মানি না, ওটা ঠিক আছে, কিন্তু আমি উচ্চকক্ষ আমি মানি না, বা এটা মানি বা এটা মানি না। তো আপেক্ষিক একটা বৈপরীত্যর জায়গা আছে। হ্যাঁ নার কথা সকল এক শব্দের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। আমরা মেনে নিতে পারি তর্কের ক্ষেত্রে, কিন্তু গণভোট বলতে যে কতগুলো ইস্যুকে আনা হয়, এরকম করে কিন্তু কোনো গণভোট বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি। এটা একটা বড় একটা বিষয় আছে। এবং সেখানে একটা আলোচনাটাও যেটা হয়েছে ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের মধ্যে দিয়ে যে ঐক্যটা তৈরি হয়েছে তার সাথে বৃহত্তর ঐক্য হয়তো তৈরি করা যেত সংসদে আলোচনার মধ্যে দিয়ে। যে জন্য বিএনপি এটাতে আপত্তি করছিল যে গণভোটের ব্যাপারে তারা যেতে চায় না। কারণ
আপনি যদি দেশের জনপ্রতিনিধিত্বকে যদি নিয়ে যদি আলোচনাটা করতে চান, তাহলে 300 সংসদ সদস্যকে দিয়ে বলতে হবে যে না, তারা জনগণকে প্রত্যেকটি কোণা থেকে প্রতিনিধিত্ব করে, সেটার প্রতিফলন হয়েছে। ঐক্যমত্য কমিশনের ক্ষেত্রে তো এরকম অনেকেই কথা বলছে, তাদেরকে রাখা হয়নি, তারা নেই। তো ঐক্যের এই জায়গাটিতে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন কিন্তু আমি রেখে দিয়ে কাজটা করলাম। আর আগে হওয়ার পেছনে যুক্তিটা এই কারণে খুবই দুর্বল যে সেখানে কিন্তু এই যে ভোটারদেরকে আনার সুযোগ নেই, কারণ কেউ তো আগ্রহ করে কাউকে বলবে না যে আমার প্রার্থী ওখানে আছে, তো তোমরা এসো ভোট দাও। সেক্ষেত্রে যদি একটা দুর্বল সংখ্যাগরিষ্ঠতায় যদি এই গণভোটটা যদি বলি যে গণভোটটা পাশ হলো বা গণভোটটা গৃহীত হলো, তাহলে এই দুর্বলতাটা আমাদের ইতিহাসকে খুব বেশি উজ্জ্বল করবে না, ভবিষ্যতের জন্য সেই প্রশ্নটা থেকে যাবে। আর্থিক বিষয় নয় বাদই দিলাম যে না ঠিক আছে, টাকা পয়সা যেখান থেকে আসুক একটা আসবে সেই জায়গায়। তো আমার মনে হয় যে এটা শুধুমাত্র তর্কের খাতিরে এই শব্দটি যুক্ত করা হয়েছে। এটা খুবই ভালো হতো। আমার এই জায়গাতে ব্যাপক অংশগ্রহণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে জাতীয় নির্বাচনের সাথে যদি গণভোটটা অনুষ্ঠিত হয়, তাহলে অন্তত এটা নিশ্চিত হয় যে 80% মানুষ সেখানে তারা ভোট দিতে আসবে। এই বিষয়টি নিয়ে আরেকটি ইস্যু জানতে চাই। ধরুন আমরা ধরে নিলাম গণভোটের সব আয়োজন হলো, হ্যাঁ না, সেখানে না জিতে গেল, তাহলে কি হতে পারে মঞ্জু ভাই? না, এখানে কিন্তু আজকে কমিশন লিখেছে, মানে এই জন্যই আমি একটা কথা ছিল যে না যদি হয় তাহলে দুটো জিনিস হবে। একটা হচ্ছে যে এই পার্লামেন্টকে আমরা দুটো ক্ষমতা দিচ্ছিলাম। একটা হচ্ছে যে সে তো একটা পার্লামেন্ট আকারে তো আইন প্রণয়নের ক্ষমতা তো সে পাচ্ছেই, আর এটা একটা সংবিধান পরিষদ আকারে, মানে সংবিধান সংশোধন পরিষদ আকারে সে ভূমিকা রাখবে। তাহলে এই না যদি জয়যুক্ত হয়, তাহলে বোঝা গেল যে এই পার্লামেন্টকে সেই ক্ষমতাটা দিল না এটা চেঞ্জ করার জন্য। বাট এই যে আমরা এই সনদে যে স্বাক্ষর করলাম, আমরা যতগুলো দল করলাম, ওখানে কিন্তু একটা ঐকমত্য ছিল যে আমরা এই জুলাই সনদের যে অভিপ্রায়গুলো আছে এগুলো আমরা বাস্তবায়ন করব। তখন দায়টা পড়বে ওই দলগুলোর উপরে, নতুন করে তারা এই জায়গাগুলো তারা বাস্তবায়নের জন্য তারা পার্লামেন্টে পদক্ষেপ নেবে। কারণ পার্লামেন্টের ক্ষমতা যেখানে কাটেল হয়, মানে যেখানে এসে থেমে যায় যে পার্লামেন্ট তো এটা পারে না, তখন তারা করতে পারে সেটা হচ্ছে তারা আরেকটা গণভোটের আয়োজন করতে পারে। আমি কনস্টিটিউশন এক্সপার্ট না, কিন্তু আমরা যেহেতু ওই যে সংস্কার কমিশনের বা ঐকমত্য কমিশনের সেখানে প্রচুর পরিমাণে সাংবিধানিক চর্চা আমরা করেছি। আমরা যেটা সহজভাবে বুঝি, সংবিধান সংশোধন করার ক্ষমতা পার্লামেন্টের আছে, কিন্তু সংবিধানের মৌলিক কিছু পরিবর্তন করার ক্ষমতা পার্লামেন্টের নাই। আচ্ছা, আপনাদের দুজনের কাছে আমি এই প্রশ্নটি রাখতে চাই। এটা একদমই সাধারণ মানুষের প্রশ্নের জায়গা থেকে, যে আপনার কি মনে হয় না যে এই গণভোট যত দেরি হচ্ছে তত মানুষের মধ্যে থেকে এই যে এইটার সম্পর্কে আগ্রহ দূরে সরে যাচ্ছে? আসলে এই ঐক্যমত্য কমিশনের আলোচনায় জনগণের আগ্রহ কি খুব বেশি ছিল? আমি যদি সত্যি করে বলি যে এটা যারা সংবিধান চর্চা করেছেন, সংবিধান বিশেষজ্ঞ যারা কথা বলেছেন, চায়ের টেবিলে কিংবা আমরা যারা গ্রামের যে আলোচনা যে আসর যেখানেগুলোতে বসে, তারা কি এগুলো নিয়ে খুব বেশি আলোচনা করেছে যে ঐক্যমত্য কমিশনে আজকে সংবিধান উচ্চ কক্ষ গেছে কিনা? আমাদের পার্লামেন্টে যখন আইন প্রণয়নের বিতর্ক হয় তখন কি জনগণ ওগুলো খুব মনোযোগ দিয়ে শুনে? আমি আপনাকে কি খোঁচাইলাম, আপনি আমাকে কি খোঁচাইলেন? ওইটাই না, আমি সামগ্রিকভাবে এই গণভোটের চাওয়াটা মানুষের মধ্যে থেকে এই আগ্রহটা কমে যাচ্ছে কিনা না, এটা ওইভাবে দেখার কোনো সুযোগ নেই। কারণ যদি আপনি বলেন যে আগ্রহটা দিতে গেলে তো গণভোটটা তাহলে জুলাইয়ের পরের দিনই করা উচিত ছিল আর কি, 5 আগস্টের পরে করলে কিন্তু দেখা যায় আগ্রহটা চূড়ান্ত তুঙ্গে আছে। তখন সময় গেলে আগ্রহের ব্যাপারটা এমনিতেই কমে। কিন্তু তার মানে এই না যে দায়িত্বশীল একজন নাগরিক যখন এইরকম একটা গুরুত্বপূর্ণ জাতীয় বা একটা এখানে তাড়াহুড়ার কিছু নেই, কারণ আপনি তাড়াহুড়া করতে ভুল করবেন সেটা তো খুব ভালো কথা। আমি মজিবুর রহমান মঞ্জু, আপনার কি মনে হয় এই ইস্যু? না, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে জনগণের আগ্রহ আপনি কি দিয়ে মাপবেন, বা জনগণকে আগ্রহী করার জন্য আপনার কি করণীয়? আমরা দেখবেন অনেক কিছু তো আমরা টেলিভিশনে বিজ্ঞাপন দেই যে সবাই টিকা দিতে আসেন, টিকা খাওয়াইতে আসেন, এটাই তো আমরা আগ্রহ তৈরি করি। যে যায় না, ধরেন এত কিছু বলার পরও আমাদের এখানে তো হাত ধোয় না, মাস্ক পরে নাই, সরকার তো চেষ্টা হয়েছে, এটাই নিয়ম। আপনাকে চেষ্টা করতে হবে জনগণকে আগ্রহী করে তোলার জন্য। এই জন্যই দেখেন 8 মাস ধরে আমরা তো আলোচনা করলাম, লাইভে এটা প্রচার করা হলো, আপনারা টক শো করলেন, পত্রপত্রিকায় গেল, সোশ্যাল মিডিয়াতে এগুলো নিয়ে হিউজ ডিসকাশন হলো। এটাই তো প্রসেস, এর বাইরে তার কোনো প্রসেস নেই। অ্যান্ড দেন গণভোটেও যদি মানুষ পার্টিসিপেট যারা করবে, এটাই আপনাকে মেনে নিতে হবে যে এটাই নিয়ম। আপনি আমাদের দেশে ভোট হয়েছে 153 আসন বাদ দিয়ে নির্বাচিত করে ফেলছে না লোকেরা, 153 আসন কন্টেস্টই করে নাই, ইলেকশনই হয় নাই। তো এগুলো তো বলে লাভ নাই যে
আমাদেরকে প্রসেসটা ফলো করতে হবে, সেই প্রসেসে আপনাকে ধরে নিতে হবে, এটাই অধিকাংশের মত। আপনাদের দুজনকেই এই বিষয় নিয়ে এখানেই শেষ করছি। আমরা ছোট্ট একটি বিরতিতে যাব। দর্শক আমাদের সঙ্গে থাকুন, 1 মিনিটের জন্য বিরতিতে যাচ্ছি। বিরতি থেকে ফিরে আবার আলোচনায় যুক্ত হব। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। মজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে আসি আবার। যেটি নিয়ে আলোচনা হচ্ছে, এই যে আজকে সালাউদ্দিন আহমেদ গিয়েছিলেন, আসিফ নজরুলের সাথে দেখা করলেন, সেখানে সালাউদ্দিন আহমেদ যেটি বললেন যে 20 ধারা উপধারা নিয়ে আলোচনা করতে এসেছিলাম, যেখানে প্রতীকের বিষয়সহ বেশ কিছু বিধান আছে, এবং এই বিধানে যেটি যে নির্বাচন কমিশন যেটি চেঞ্জ করে দিয়েছে, আরপিওর 20 ধারার, যেটি 20 ধারার উপধারার মধ্যে আছে, সেটি হলো যে একটি বড় দল তার জোটের মধ্যে নিলে ছোট দলকেও তার সেই প্রতীকটা দিতে পারে, যদিও নির্বাচন কমিশন সেই জায়গাটি পরিবর্তন করেছে। এখন আপনার কি মত এটি নিয়ে? অনেকের বিএনপির কথা হলো যে এটি জামাতের পরামর্শে এটি করেছে, মানে যদিও এটার আমার কাছে কোনো তথ্য নাই। এই আরপিওর যে চেঞ্জটা করেছে, আমরা এটাকে সাপোর্ট করেছি প্রথমত আমাদের দলীয় অবস্থান থেকে। কেন করেছি সেটা আমি ব্যাখ্যা করব। এই পয়েন্টে কিন্তু বিএনপি জামাতের আমরা আগে দেখেছি একমত ছিল, জামাতও চেয়েছিল একমত। এখন হয়তো জামাত জোট টোট করতে পারছে না, বা হয়তো তাদের সেই আগ্রহ নাই বলে জামাত এটা থেকে সরে এসেছে। তো এখন প্রশ্ন হচ্ছে বিএনপি কেন এটার পক্ষে? বিএনপি এটার পক্ষে দুটো কারণে। কারণ বিএনপি যখন জোট করতে চায়, যে দলগুলো বিএনপির সাথে জোট করতে চায়, তাদের আগ্রহ থাকে ধানের শীষ নিয়ে ইলেকশন করার। কারণ ধানের শীষ নিয়ে ইলেকশন করলে সে বিএনপির ফুল সাপোর্টটা, ভোটার রেঞ্জটাকে সে কভার করতে পারে। যদি জোটে গিয়েও তাকে নিজ মার্কা নিয়ে ইলেকশন করতে হয়, তাহলে তার একটা ভয় থাকে যে বিএনপির তো অনেক প্রার্থী থাকে, মানে বিএনপি দেখা যায় এক একটা আসনে 8-10 এবং কোথাও কোথাও 15-16 জন প্রার্থী থাকে বিএনপি। তো বিএনপির একদম ধরেন তৃতীয় চতুর্থ নম্বরের নেতাও যদি বিদ্রোহ করে সেখানে প্রার্থী থাকে, তা এবং সেখানে যদি ধানের শীষ তার দলীয় প্রতীক না থাকে, তখন ওই বিদ্রোহী প্রার্থী জিততে পারে। এই ধরনের ঘটনা কিছু ঘটেছে। আমি আপনাকে উদাহরণ দিতে পারি একটা, সেটা হচ্ছে এটা সম্ভবত 88 না 91 সালের নির্বাচন, কুলাউড়া আসনে। হ্যাঁ, বিএনপি জোট থেকে সাপোর্ট দিয়েছে বিএনপি জামাতের শফিক সাহেবকে, শফিক সাহেব যিনি এখন আমির। আর সেখানে বিএনপিরই বিদ্রোহী প্রার্থী, মানে বিএনপি তাকে বহিষ্কার করেছে, মিস্টার MM শাহিন। তখন হ্যাঁ মনে আছে, এটা 91 উনি ফুটবল মার্কা নিয়ে ইলেকশন করেছিলেন। তো যেহেতু সেখানে ধানের শেষ নাই, দেখা গেল ফুটবল মার্কা নিয়ে ইলেকশন করে সেখানে প্রচুর লোকেরা মানে ওই শাহিন সাহেবকে ভোট দিয়েছে, এবং শাহিন সাহেব সেখানে বিপুল ভোটে জয়লাভ করেছে। শফিকুর রহমান দাঁড়িপাল্লা নিয়ে ইলেকশন করেছেন, কিন্তু উনি জিততে পারেন না। তো এই কারণে বিএনপি দুটো কারণে চায়। একটা হচ্ছে যে ধানের শীষের ভোট তখন বেশি থাকে, এবং বিএনপি দেখবেন যখন আপনি 30টা আসন বা 40টা আসন বা 50টা আসন যদি সে কোনো কাউকে জোটকে ছেড়ে দেয়, তাহলে 50টা আসনে কিন্তু ধানের শীষ নাই। আপনার টোটাল ভোট কাউন্ট হবে কিন্তু ধানের শীষের ওই 250টা আসনের 300 আসনের ভোট কিন্তু ধানের শীষের নামে কাউন্ট হবে না। তখন বিএনপির ওই টোটাল ভোটটা কি হয়ে যাবে, কমে যাবে। তো বিএনপির এই নানা ইকুয়েশন থেকে বিএনপি চায় যে এইটা কি যদি মানে আপার হাউসে যদি পিআর মেনে নেয়, তখনও বিএনপির এটার কাজে লাগবে না। আপার হাউসে বিএনপি নিলে সেটা অন্য প্রসেস, কারণ বিএনপি তখন জোট আকারে হিসাব করবে বা দল আকারে হিসাব করলেও করতে পারে। কিন্তু ভোট তো ধানের শীষেই পড়লো। আমি যেটা বলছি যে আপারের যদি রেশিও আকারে হিসাব করা হয়, তখন নিশ্চয়ই একটা ফর্মুলা বের হবে যে কাদের ধরা হবে, জোট আকারে ধরা হবে না দল আকারে ধরা হবে। জোট আকারে ধরলে তখন বিএনপি জোট হিসেবে দিবে, আর যদি দল আকারে ধরা হয় তখন তো বিএনপির জন্য একটু লুজিংই হবে, কারণ তখন তো তার অনেক ভোট অন্য প্রার্থীর দিকে যাচ্ছে ঠিক, কিন্তু তার দলীয় ভোট আকারে সেটা গণনা হচ্ছে না। তখন ওই যে দল দাঁড়িয়েছে তার মার্কাতে সেটা যোগ হবে, সেটা অন্য আলোচনা। এখন আসেন আমরা কেন এটার বিপক্ষে। আমরা এটার বিপক্ষে এই জন্য যে আমরা দেখি যে কিছু কিছু দল আছে সে নিবন্ধন নেয়, মার্কাও নেয়, ইলেকশন আসলে সে গিয়ে বিএনপি বা বড় দলের সাথে যুক্ত হতে চায়। তাহলে তুমি ভাই মার্কা নিলা কেন আলাদা করে? তুমি যদি তোমার দলের মার্কাটাকে স্টাবলিশ করতে না চাও, তাহলে তো আমাদের প্রস্তাব হচ্ছে কেউ যদি এরকম চায় যে আমি বিএনপির সাথে, যেমন ধরেন গতবার কিন্তু বিএনপির সাথে জোট করেছে, কিন্তু গণফোরাম তাদের
উদীয়মান সূর্য নিয়ে ইলেকশন করেছে, তারা কিন্তু ধানের শীষ নিয়ে করে নাই। এবং এক জায়গায় জিতেও গেছে। হ্যাঁ, জিতেও গেছে। আচ্ছা, কিন্তু জামাত কিন্তু ওই অর্থে ওই ইয়েতে ছিল না, জোটে ছিল না, কিন্তু জামাত গিয়ে আবার ধানের শীষ মার্কে ইলেকশন করেছে। আরেকটা ইন্টারেস্টিং ঘটনা আছে শান্ত, আপনাকে বলি, আপনার মনে থাকার কথা। জামাতের লোকরা যখন ফর্ম ফিল আপ করছিল, সেটা আমি কয়েকদিন আগে কোথাও বলেছি, তো বিভিন্ন জন তো তাদের দলের নাম লিখছে। যেমন ধরেন নাগরিক ঐক্য, আমি মান্না ভাইকে তখন প্রশ্ন করেছিলাম 2018 সালের নির্বাচনে, যে মান্না ভাই আপনি ওই ফর্মের মধ্যে লেখা আছে আপনার দল কি? তো মান্না ভাই বলছে আমি তো লিখেছি নাগরিক ঐক্য, মার্কা কি? ধানের শীষ, যেহেতু ওখানে লেখা আছে জোটের পক্ষ থেকে উনি প্রার্থী। এখন জামাতের লোকেরা দল লিখতে গিয়ে একটু টেনশনে পড়ে গেছে, কারণ জামাতের নাম লেখার কারণে যদি তার নমিনেশন বাতিল হয়ে যায়, কারণ জামাতের তো নিবন্ধন নাই। আমি জানি এটা, ঠিক আছে? তখন জামাতের লোকেরা লিখেছে কি সেখানে এক ধরনের ঐক্য জোট বা এই টাইপের কিছু একটা লিখেছে। হ্যাঁ, চাঁদের ওই যে মহাজোট না না, ওই যে জাতীয় জাতীয় ঐক্য ফ্রন্ট। এখন ওদের ফর্মে কিন্তু ফাইনালি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাইন করেছেন। এবং আপনার মনে থাকার কথা, মির্জা ফখরুলকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা জামাতকে ইয়া দিয়েছেন, উনি বলছে কই না, আমরা তো জামাতের কাউকে দিই না, তো ধানের শীষের প্রার্থী, আমাদেরই প্রার্থী। পার্লামেন্টে কিন্তু একটা আইন আছে, কাউকে যদি দল বহিষ্কার করে তার কিন্তু সদস্যপদ বাতিল হয়ে যাবে। তাহলে জামাত যদি সেখানে জিততো সেই পার্লামেন্টে, তাহলে আসলে তারা কিন্তু পার্লামেন্টে কাউন্ট হতো বিএনপির সংসদ সদস্য হিসেবে, আমি যতটুকু আইন বুঝি। এবং কখনো যদি বিএনপি তাদেরকে বলতো যে আমি আপনাকে বহিষ্কার করলাম, তাহলে তার সংসদ সদস্যপদ বাতিল হয়ে যেত। আরও একটা জটিলতা আছে, সেটা হচ্ছে জামাতের সংবিধানে আছে, এটা মনে হয় সব দলেরই সংবিধানে আছে, সেটা হচ্ছে আপনি যদি অন্য কোনো দলে যোগ দেন বা অন্য কোনো দলের সাথে আপনার কিন্তু দলীয় সদস্যপদ বাতিল হয়ে যাবে। হ্যাঁ, এটা তো শত্রু অনুচ্ছেদের মধ্যেও আছে। জামাতের যদি কেউ দুষ্টামি করে হলেও ওই নির্বাচনী ফর্মগুলো বের করে এনে জামাতের ওই যে 23 জন লোক ধানের শীষে ইলেকশন করেছে, তাদের বিরুদ্ধে কিন্তু পার্টির ভিতরে যদি কথা তোলে, ওদের পার্টির সদস্যপদ বাতিল হয়ে যাবে। ডক্টর মোহাম্মদের কাছে আসতে চাই যে বিশদভাবেই বলেছেন উনি, মঞ্জু ভাই ধরলেন, কিন্তু আপনারা এখনো এইটার পক্ষে কেন? এখন ব্যাপার হলো যে একটা জিনিস মঞ্জু ভাই মোটামুটি এটা পরিষ্কার করে দিয়েছেন, একই যাত্রায় তো পৃথক ফল হতে পারে না। আপনি একসময় ধানের শীষ নিজেই নিয়েছেন, এই যারা আছেন আর কি এই দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে যারা আমির বলি, যারা দলের সাধারণ সম্পাদক এই পর্যায়ে যারা আছেন, যারা তারা তো এই কাজ করেছেন, যেটা বললাম আমি। মনে হয় যে সেই ইতিহাসের যদি আপনি কেঁচো খুঁড়তে যান আর কি, তাহলে তার জায়গাতে অন্য জিনিস বেরিয়ে আসতে পারে। তো সেখানে আমার মনে হয় যে তাদের এই জিনিসটা বোঝা উচিত। যদি আমরা ইতিহাসের সেই আয়না যদি নিজেদেরকে ওনারা দেখতেন যে এই কাজটা তো তারা ইতিপূর্বে যেটা করেছেন এখন তার বিরোধিতা করছেন, অথচ সবচেয়ে আদর্শিক দল পেল তারা নিজেরাই নিজেদেরকে দাবি করেন। তো এটা নিজেদের ক্ষেত্রে খুব একটা বিচ্ছিন্ন রকম একটা উদাহরণ হলো না। জামাত ইসলামী যেই কাজটা করে আসছে এখন তারা সেটার বিরুদ্ধে দাঁড়াচ্ছে না, যে কিছুদিন আগের কথা এটা। এবং যারা শীর্ষ নেতৃত্ব যারা এই কাজটা করেছেন তারা কিন্তু জামাত নিজ আগ্রহে কিন্তু ধানের শীষ নিয়েছে না, সেটাই বলছি। আগ্রহ তো যে জায়গায় হোক, আপনি যদি মানে ওই জোটের কথা আপনি যেটা বলেন যে ঐক্য জোট নাকি একটা শব্দ লিখে তারা দেয়, সেটাকে ব্যবহার করেছে, অর্থাৎ আপনি সেই সুযোগটা নিয়েছেন সে সময়। এখন আপনি মনে করছেন যে না, সেই সুযোগটা আপনি দেবেন না, কারণ আপনার মাথার মধ্যে অন্য অনেকগুলো জিনিস কুটচিন্তা কাজ করছে। আর একটা জিনিস হলো যে এখন একটা জিনিস আমি বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, আমরা কি সংসদে চাই না যে অনেক দলের সংমিশ্রণে একটা ভালো সংসদ হোক? দল ছোট হতে পারে, কিন্তু মঞ্জু ভাইদের মতন মানুষ তারা সংসদে যাওয়ার ক্ষেত্রে যে সমস্যার কথা উনি নিজে বললেন যে ওনার প্রতীক তত জনপ্রিয় না, তাহলে তাকে যদি আমি সংসদে চাই এবং জোট যদি সেটাকে মেনে নেয়, তাহলে একটা জোট যখন আসনটা ছাড়ে তখন কি আসনটা ছেড়ে হেরে যাওয়ার জন্য ছাড়ে? তা তো না, সেই প্রার্থীকে জিতে আনা বা সেই প্রার্থীটা যেন সংসদে আসতে পারে, সেই স্পিরিট থেকে তো জোটটাই আসনটা ছেড়ে দিয়েছে। আমি সে কাজটা করব, কিন্তু সেটাকে সহজসাধ্য করার জন্য একটা যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মধ্যে বাধা সাধ দেন আপনি, এটা তো যুক্তিসঙ্গত কথা হলো না, তাই না? ইতিপূর্বে যে নিয়মটা ছিল যে জিনিসটার ভেতর থেকে আমরা এখন একটা বৃহত্তর ঐক্যের জায়গাতে আমরা আছি, একটা ঐক্যবদ্ধ অবস্থান, যেটা বিএনপি বরাবরই বলার চেষ্টা করেছে, শুরু থেকেই বলেছে যে এমনকি যখন তারা এই 5ই অগাস্ট যখন তারা দেখেনি তখনও বলেছে যে আগামী দিনে জাতীয় সরকারের মাধ্যমে বিএনপি রাষ্ট্র পরিচালনা করার দায়িত্বটা নিতে চায়। সে জায়গায় বহু মতের যদি সংমিশ্রণ করা যদি না যায়, তাহলে জাতীয় সরকারের আবহাওয়াটা করতে হবে, তাই না? তো তারা যদি নির্বাচিত হয়ে সংসদে এসে যদি জাতীয় সরকারের অংশ হন, তাহলে তার ভেতরে জনপ্রতিনিধিত্বের ছাপ থাকে। বিএনপি এই কটা জিনিস মাথায় রেখেই কিন্তু চেয়েছে যে জোটের ভেতরে যারা অংশ নেবেন তাদেরকে জোটের সেই সুবিধাটা দেওয়া হোক। আমি জোট করার অনুমতি আপনি দেবেন, কিন্তু জোটের অন্য বেনিফিট নিতে দেবেন না,
এইটা তো কোনো আইন হতে পারে না। তাহলে বলে দেন যে জোট বলে কিছুই না, কোনো দল জোট করতে পারবে না। এটা তো মূলত তাই বলা হচ্ছে, তাই না মঞ্জু ভাই, যে জোট আপনি আর করতে পারবেন না, আপনি নিজস্ব প্রতীক ব্যবহার করতে হবে, নিজের আইডেন্টিটি নিয়ে আপনার রাজনীতি করবেন বা নির্বাচনে অংশগ্রহণ করবেন, তাহলে জোট করার দরকার কি? জোট কথাটাকে অর্থহীন করে দিচ্ছেন। আচ্ছা, আমার কাছে নতুন যেটি ইস্যু আজকে মঙ্গলবারে, মানে আজকে সন্ধ্যায় নাসিরুদ্দিন পাটোয়ারি আবার একটা বক্তব্য রাখছে। নাসিরুদ্দিন পাটোয়ারি তো বিভিন্ন ধরনের বক্তব্য রাখে। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ও জামাত নিজেদের মধ্যে বোঝাপড়ার ভিত্তিতে নির্বাচন করতে চাচ্ছে এবং তারা একদল সরকারি হতে চাচ্ছে আর একদল বিরোধী, মানে বোঝাপড়া করেই মানে একদল হতে যাচ্ছে সরকারি, একদল ভারতে পা দিয়েছে আর একদল পাকিস্তানে। এবং এই কথার মধ্যে আবার কোথায় যিনি এটাও বলেছেন যে সে জানেন যে আসিফ নজরুল নিজেও বলে একসময় অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন। যাই হোক, এর আগে আমি এটা জানতে চাই যে নাসিরুদ্দিন পাটোয়ারি কিন্তু মানে কোনো জামাতের সাথে আপনাদের কোনো আসলেই বোঝাপড়া হচ্ছে কিনা? না, বোঝাপড়ার বিষয়তে কিছু নেই এখানে। জামাত এখন বলার পর আমরা মঞ্জু ভাইয়ের কাছে যাই। না, মঞ্জু ভাইয়ের কাছে জানা অসুবিধা নেই। আমার মনে হয় না যে এখানে বোঝাপড়ার কিছু বিষয় আছে। নির্বাচনের মতন জনগণ ভোট দেবে, এখানে দল হিসেবে আপনি বোঝাপড়া করার জায়গাটা বই আপনার না, বোঝাপড়া যে আমরা সরকারি দলে গেলাম, তোমরা বিরোধী। না, এরকম কোনো কিছু বিষয় আপনি সেটা নির্ধারণকে আপনি করে দেবেন যে আপনি কে সরকারি দলে যাবে, কে বিরোধী দলে যাবে। এটা তো করা সম্ভব না। নির্বাচনের ভোটের মাধ্যমে তো সেটা নির্ধারিত হবে, তাই না? আমার মনে হয় যে উনি আগেও যেরকম কথাগুলো বলেছেন, যে কথাগুলোর মধ্যে ওনার তো বোধহয় একসময় এটাও বলেছেন যে আমরা 250টা আসনে জয়লাভ করছি, তাই না? তাহলে সেক্ষেত্রে তো ওনারই তো সরকারে যাওয়ার কথা, উনি আবার অন্যকে সরকারে আনছেন কেন? উনি যদি বোঝাপড়া নির্বাচনের কথা বলেন তো বোঝাপড়াটা তো ওনারই হওয়ার কথা। উনি 250টা সিটে জিতবেন এটা বলেছেন না, ইতিপূর্বে তো উনি বলেছেন। তারপরে সরকারি দল তো উনি। এখন বিরোধী দলে উনি কাকে নেবেন সেটা যদি বোঝাপড়া যদি তার মাথায় থাকে তাহলে সেটা আলাদা কথা। বিএনপি এরকম বোঝাপড়ায় বিশ্বাস করে না। বিএনপি জনগণের ভোটের অধিকারের সাথে বিশ্বাস করে। আর নির্বাচনের পরে জাতীয় সরকার গঠনের কথা, সেটা তো বিএনপির প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকটা জায়গাতে বিএনপি সে কথাটা বলেছে, সেখান থেকে তো তারা সরে যায়নি। সুতরাং সে আলোচনা হতে পারে পরে, কিন্তু তার মানে এই না যে একটা বোঝাপড়ার নির্বাচন বিএনপি করে। বিএনপি এরকম কোনো নির্বাচনের পথে গেলে তো এটা অনেক আগে যেতে পারত। নাসিরুদ্দিন পাটোয়ারির এই মন্তব্যের থেকে আপনার বলার কি? না, আমি প্রথমত কথা হচ্ছে যে বিএনপি জামাতের মধ্যে যদি একটা বোঝাপড়া করে, বোঝাপড়ার নির্বাচন মানে কি আসলে জোটবদ্ধ হওয়া আর কি। বিএনপি জামাত যদি জোটবদ্ধ হতো এবারে, এটা ভালো হতো আমাদের দেশের জন্য। আমি কিন্তু খুব সিরিয়াসলি কথাটা বহু জায়গায় বলেছি। কেন ভালো হতো? দেখেন, এবারের ইলেকশনে এখন পর্যন্ত যত টানাপোড়েন আর গণ্ডগোল বা আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি, মেজর স্টেক হোল্ডার কিন্তু বিএনপি এবং জামাতের মধ্যে দেখা যাচ্ছে। প্রথম দিকে জামাতকে এত শক্তিশালী মনে হয় নাই। ডাকসু, রাকসু, চাকসু ইলেকশনে জেতার পরে এখন জামাতকে আরও স্ট্রং মনে হচ্ছে। তো আপনি যদি দেখেন বিগত দিনের ইতিহাস যদি দেখেন, আমি এটা প্রায়ই বলি যে বিএনপি জামাত যতবার ঐক্যবদ্ধ ছিল ততবার আওয়ামী লীগ লুজ করেছে। বিএনপি জামাত যতবার বিভক্ত হয়েছে ততবার আওয়ামী লীগের উত্থান ঘটেছে। 75-এর পরে আওয়ামী লীগের প্রথম উত্থান ঘটেছে 96-তে। এবং বিএনপি নেতাদের রিপিটেডলি দেখতে পাবেন, বিএনপি নেতারা 96-এর জন্য জামাতকে ব্লেম করেছে, যে জামাতের ভুলের জন্য বা জামাতের এই আওয়ামী লীগের সাথে তখন নৈতিক সমর্থন দিয়েছে আওয়ামী লীগের আন্দোলনে। এই আন্দোলনে তখন মানুষ সবাই এটা বলে, তো এটা কিন্তু একটা বিরাট জামাতের ইনসাইড সরকারের যে আন্দোলন, জামাতের অভ্যন্তরেও কিন্তু এই আলোচনাটা আছে যে জামাত এখানে দূরদর্শিতার পরিচয় কম দিয়েছে, যার কারণে আওয়ামী লীগের উত্থান ঘটেছে। আর আওয়ামী লীগ চূড়ান্তভাবে জামাতকে একেবারে নিঃশেষ করার পরিকল্পনা। ওই সংসদে গিয়ে জামাত মাত্র 3টা আসন পায়। তো এখন দেখেন, এখন আমরা দেখছি বিএনপি জামাত আওয়ামী লীগ হেরে যাওয়ার পর দেখেন বিগত, শান্ত আপনাকে আমি বলি, আমার কথাগুলো একটু লম্বা হয়ে যাচ্ছে যদিও, আপনি দেখেন বিগত 15 বছর আমরা কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন পাই নাই আওয়ামী লীগের হাত থেকে। কেন পাই নাই বলেন তো? আমি যদি সব কারণ বাদ দিয়ে একটা কারণ বলি, যে বিএনপি জামাতের কারণে পাই নাই। কেন পাই নাই? বিএনপি জামাত একতাবদ্ধ ছিল, আর আওয়ামী লীগ জানে যে বিএনপি জামাত একতাবদ্ধ থাকলে সে ফেল করবে, সেই জন্য সে ইলেকশনের অধিকার কেড়ে নিয়েছে আমাদের। এবং এট এ টাইম বিএনপি যাতে জামাত থেকে সরে আসে সেই জন্য অনবরত বিএনপিকে বুলিং করেছে। বিএনপি রাজাকার থেকে প্রশ্রয় দিচ্ছে, বিএনপি স্বাধীনতা বিরোধী, বিএনপি জামাত ত্যাগ করেছে। এবং এটা যত না মুক্তিযুদ্ধের চেতনাকে উদ্বেলিত করা, তার চেয়ে বেশি হলো ওদের ইয়েটা ভাঙা। বিএনপিকে বিষিয়ে তুলেছে যে বিএনপি তুমি জামাত ছাড়ো। ঠিক আরেকদিকে জামাতকে সে নানা ধরনের প্রলোভন দেখিয়েছে যে তোমরা বিএনপিকে সরে আসো, তোমাদের ফাঁসি হবে না, তোমাদের নানা ধরনের কথাবার্তা, সিট এটা সেটা হবে ইত্যাদি নানা। এটা কিন্তু আমার কথা না, জামাতের স্টেটমেন্ট, আমাদেরকে এইভাবে প্রস্তাব দিয়েছিল। তাহলে দেখেন, তোমরা এতদিন 15 বছর একজোট ছিলা, বিচ্ছিন্ন হও নাই, আজকে 1 বছর 1.5 বছর না যেতে বিএনপি জামাত আলাদা হয়ে গেল। কেন হয়ে গেল? এই জন্য
যে তারা মনে করছে যে এই যে নাসিরউদ্দিন পাটোয়ারির কথার সাথে আপনার মিলছে সেখানে, যে জামাত মনে করছে যে এখন আমরা এই সুযোগ আমরা বিরোধী দল হওয়ার, সুতরাং আমরা আর বিএনপির সাথে থাকবো না। আর বিএনপি চিন্তা করছে জামাতকে তো আমার আর লাগছে না ক্ষমতায় আসার জন্য, আগে কিন্তু লাগতো তার। সুতরাং পিওরলি স্বার্থের জন্য দুটো দল আলাদা হয়ে গেছে। এখন এই আলাদা হওয়ার জায়গা থেকে দেখেন এখন জামাত বিএনপিকে এমনভাবে চ্যালেঞ্জ করছে, এবং বিএনপিকে দেখবেন প্রত্যেকটা সময় সে জামাতকে কাউন্টার করে কথা বলছে। বিএনপি কিন্তু এই ভুলটা করেছে, সে জামাতকে একটা মানে মানুষের পারসেপশনে নিয়ে আসছে যে বিএনপির কাউন্টার জামাত, বিএনপির কাউন্টার জামাত। জামাতও এমনভাবে বিএনপিকে কাউন্টার দেওয়া শুরু করেছে, দেখবেন বিএনপি যা বলে জামাত গিয়ে তার পাল্টাটা বলে। আজকে এই যে আপনি এখন বললেন নির্বাচন কমিশনে বিএনপি যাই বলেছে আমরা এক প্রতীকে ইলেকশন চাই, জামাত যাই বলেছে এক প্রতীক, অথচ জামাতকে 3 দিন আগেও দেখেছি ওরা কিন্তু এক প্রতীকের কথা তার পক্ষে ছিল। বিএনপি বলেছে একই দিনে ইলেকশন হবে, জামাত যাই বলছে নভেম্বর ইলেকশন হতে হবে। এটা কিন্তু এক ধরনের পরোক্ষভাবে যে সে বিএনপির মানে খুবই পাওয়ারফুল অপোজিশন আকারে সে নিজেকে ভিজিবল করার চেষ্টা করছে। এই করতে 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 কিন্তু জামাত গেইন করতেছে। জামাতের পজিশন নানা জরিপে দেখা যাচ্ছে যে জামাত একটু ইনক্রিজ করে। আমি আলটিমেটলি ইলেকশনের রেজাল্টে কি হবে সেটা আমরা জানি না, জনগণের হাতেই থাকবে সেটা। না ঠিক আছে, সে এস্টাবলিশড হচ্ছে। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, এই যে আজকে এই যে টেন্সড, এই যে জটিলতা, আপনি কি মনে করেন আওয়ামী লীগ শেষ হয়ে গেছে? আওয়ামী লীগের পক্ষের ভোট যারা, যদিও কারো পক্ষের ভোট কোনো ফিক্স না, ভোট আমি স্বাধীন, আমি আজকে এই দলকে পছন্দ করছি দিচ্ছি, আরেকজনকে নাও দিতে পারি, মানুষ তো ভোট দিবে ব্যক্তির যোগ্যতা চেয়ে। এখন এই যে আবার ওনারা 2 বছর 1 বছর যেতে না যেতেই বিভক্ত হয়ে গেলেন, এটা আমাদের ডেমোক্রেসির জন্য, আমাদের রাষ্ট্রের জন্য ক্ষতি হয়েছে। ওনারা যদি আরও কিছুদিন ওনাদের মনোমালিন্য ভুলে একসাথে থাকতে পারতেন। আজকে আপনি যে ডাকসুর কথাটা বলেছেন না, ডাকসুতে কিন্তু আমি কথাটা বলেছি যে বিএনপি জামাতের তাদের কিন্তু বিপদের দিনে একজন আরেকজনের কাজে লাগে নাই, শুধু ভোটের ক্ষমতা আসার জন্য কাজে লেগেছে। বিপদের দিনে দেখবেন তারা একজন একজনের কাজে লাগে না, আপনি জামাতেরও লাগে নাই, বিএনপিরও লাগে নাই। আমি উদাহরণ দিতে পারবো আপনাকে। ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে, দর্শক আমাদের সঙ্গে থাকুন, 1 মিনিট পরে ফিরছি। আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরা আওয়ারে। ডক্টর মওদুদ, আপনি মনে হয় কিছু না ওইটা বলতে চাইছিলাম যে মঞ্জু ভাই যেটা বলেন সেটা আমি পুরোপুরিভাবে তার সাথে একমত হতে পারলে ভালো হতো, কিন্তু এটা হতে পারছি না আর কি। সেটা হচ্ছে যে এটা হয়েছে কি 5ই আগস্টের পরে যে কোনো কারণে একটা কথা তো আপনি শুনেছেন যে আমাদের সেক্রেটারি জেনারেল সাহেব একটা কথা বলেছেন যে জন্মাবার পরে যদি বাবার চাইতে বেশি কেউ শক্তিশালী হয়ে যায় তাহলে বলেছেন। তারা বোধহয় মনে করতে চেয়েছেন যে এই 5ই আগস্টের পুরো বিষয়টার কুশীলব তারা এটাকে বাস্তবায়ন করেছেন। এই বিষয়টা তাদেরকে অতিরিক্ত আত্মবিশ্বাসী করে ফেলেছে জামাত ইসলামকে। বিএনপি কিন্তু জামাতকে সরিয়ে দেয়নি, কখনোই দেয়নি। বিএনপি রাজনীতি ঠিক ওই রকম করে করে না। বিএনপি কখনোই মনে করে না যে একক দল হিসাবে একটা কর্তৃত্ববাদী স্বৈরতান্ত্রিক একটা আবহ নিয়ে করতে হবে। আমাদের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যখন এনসিপির ইনসেপশন হয়েছে প্রথম দিনই কিন্তু উনি তাকে অভিনন্দন করেছেন যে রাজনীতিতে বহুমতের থাকা দরকার। তো ফলে অতিরিক্ত আত্মবিশ্বাসী জামাত কিন্তু কখনো কখনো এমন একটা দেখানোর চেষ্টা করছে যে তারাই সরকারই গঠন করবে। মঞ্জু ভাই তো তাদেরকে বিরোধী দল পর্যন্ত দিচ্ছেন, কিন্তু তাদের আত্মবিশ্বাসের মাত্রাটা আরেকটা অনেক বড়। সেই জায়গা থেকে জামাতকে এমন একটা জায়গাতে তাদেরকে নিয়ে গেছে, তাদের কথাবার্তা সব কিছুতে দেখবেন যে তারা খুব আক্রমণাত্মক থাকতে চায়। এবং আপনারা নিজেরা এই বট বাহিনীর কথাগুলো বলেন যে যদি আপনি কোনো একজন প্রগতির কথা বলেন বা অন্য একটা কথা বলেন যেটার মধ্যে দিয়ে আপনি একটা ধর্মকে রাজনীতির জন্য কাস্টমাইজ না করা বা এমন কিছু প্রলোভন না দেখানো যেটা মানুষকে ব্ল্যাকমেলিং করার পর যায় চলে যায়, আপনি জান্নাতের টিকিটের কথা বলবেন না, এগুলো যখন নির্বাচনের জায়গাতে চলে আসে তখন অটোমেটিক্যালি একটা প্রগতিশীল গণতান্ত্রিক দল হিসেবে আমাদের তো সেই জায়গাতে একটা অবস্থান নিয়ে কথা বলতেই হয়, কারণ এটাতে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তো আপনি সৃষ্টি করতে পারেন না। সেটাকে কিন্তু কখনো সরিয়ে দেওয়া। মঞ্জু ভাই বলছিল যে হঠাৎ করে আপনারা এত এমনভাবে দুইজনের মানে আপনাদের যে ডিনাই, সেই ডিনায়ালটা জামাত ইসলামীকে কিন্তু অনেক বেশি এস্টাবলিশড করে দিচ্ছে। এটা আপনি মনে করছেন আপাতত, আমি যতটুকু আমি যেটা, হ্যাঁ মঞ্জু ভাই এটা ওই রকম করে বলতেছেন, কিন্তু দূরত্বটা দুইভাবে হয়। আপনি আপনার জায়গায় ঠিক আছেন, আপনি যার সাথে সম্পর্ক আগে ভালো ছিল তিনি দূরে সরে চলে গেছেন, সেটা যেমন দূরত্ব তৈরি করতে পারে, আবার দুজনের দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে যদি করেন তো দুজনেই সরে গেছেন। আমি কিন্তু তা মনে করি না। আমি মনে করি বিএনপি তার জায়গাতেই আছে, জামাত তাদের আত্মবিশ্বাস
এবং নির্বাচনে জয়লাভ করার কূটকৌশলকে কাজে লাগাবার জন্য আস্তে আস্তে নিজেরাই তাদের জায়গার থেকে তার দূরত্বের একটা জায়গায় চলে গেছেন, এই গোলবার থেকে অন্য গোলবারে বুঝতে চলে গেছেন। পেরেছি। মঞ্জু ভাই, আপনার একটা কথা আসতে চাই, সেটি হলো যে আওয়ামী লীগ কি সরে গেছে নাকি? আজকে 2006 সালের 28 অক্টোবর, আপনার মনে আছে নিশ্চয়ই 2006 সালে সেই 28 অক্টোবর লগি বৈঠার বিষয়ে। আমি এটার সাথে একটু লিঙ্ক করতে চাই যে আগামী নির্বাচন, এই নির্বাচনে অবশ্যই একটি পক্ষ নির্বাচনকে বিনষ্ট করতে চাইবে এবং আমাদের বিভিন্ন গোয়েন্দা রিপোর্টগুলোতেও সেগুলো বলা আছে। এই জায়গাতে আপনাদের পরামর্শ কি? না, একটা পরামর্শ তো আমি বললাম যে এই বিরোধটা যত কমানো যায়, আমি মনে করি গণ অভ্যুত্থানের পরে, বিএনপি এবং জামাতের মধ্যে গণ অভ্যুত্থানের পরে মানে আমাদের যে গণ অভ্যুত্থান হয়েছে এটা কিন্তু অতীতের যে কোনো গণ অভ্যুত্থানের চাইতে ভিন্ন রকম। এইভাবে পালিয়ে যাওয়া, আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে এটা নাই, এইভাবে ম্যাসিভ হয়ে শূন্য হয়ে যাওয়ার ঘটনা ঘটে নাই। তো আমাদের এই গণ অভ্যুত্থানটা প্রায় বিপ্লবের কাছাকাছি পৌঁছে গেছে। এটাকে অনেকে বিপ্লবও বলছেন। আমাদের মসজিদের খতিব পালিয়ে গেছে, এই জন্য বলছি এটাকে অনেকে বিপ্লবও বলছেন, এবং বিপ্লবের কিন্তু যথেষ্ট উপকরণ এখানে আছে। একসাথে মানে এত ডাইভার্সিটি আপনি যদি দেখেন, একদম গ্রামান্তরের লোক মারা গেছে, ছাত্র মারা গেছে, শ্রমিক মারা গেছে, শিক্ষক মারা গেছে, পলিটিক্যাল কর্মীরা মারা গেছে। আমি তো বলি শিশু মারা গেছে। আমি তো বলি যে বিএনপির আহ্বানে বিএনপির এত কর্মীর জীবন দেয় নাই। এখানে এই ছাত্র জনতার আহ্বানে বিএনপির যত লোক জীবন দিয়েছে, জামাতের আহ্বানে এট এ টাইম এতদিনে জামাতের এতগুলো লোক জীবন দেয় নাই। ছাত্র জনতার আহ্বানে জামাতের যতগুলো লোক জীবন দিয়েছে। তো আমি আরো অনেক দল কর্মীরা জীবন দিয়েছে, আমি শুধু উদাহরণ হিসেবে আপনাকে বললাম। অর্থাৎ এটা একটা বিপ্লবী চরিত্র ধারণ করেছে। তো বিপ্লবী চরিত্র ধারণ করার পরে যেভাবে আমরা এটাকে কার্টুসাইজ করে এটাকে আবার একটা প্রসেসে নিয়ে যাচ্ছি, যে কোনো কিছু ধরুন আমরা করোনায় এফেক্টেড হয়েছি না, মাস্ক খুলতে আস্তে আস্তে তো খুলতে হয়েছে, হঠাৎ করে তো মাস্ক খুলে ফেলি নাই আমরা। হ্যান্ড গ্লাভস, তারপর স্যানিটাইজার, হাত ধোয়া আস্তে আস্তে তো কমিয়ে একটা স্বাভাবিক জীবন আসছি। আমি বারবার বলি যে এত বড় গণ অভ্যুত্থানের পরে আমরা কেন মনে করছি যে এত দ্রুত আমরা আবার স্বাভাবিক জীবনে, স্বাভাবিক গণতান্ত্রিক যাত্রা ফিরে যাব। এই জন্য বারবার বোঝানোর চেষ্টা করছি, বিএনপিকে, জামাতকে, এনসিপিকে, সবাইকে বোঝানোর চেষ্টা করছি যে আপনারা আসেন, অন্তত যেটা হয় নাই এটা নিয়ে আমি আর আফসোস করতে চাই না, কি হতে পারে। যেমন বিএনপি অনেক আগ থেকে বলে আসছে আমরা একটা ন্যাশনাল গভর্নমেন্ট করতে চাই। আমি বলি যে ভাই আগে একটা ন্যাশনাল পার্লামেন্ট করেন, ঠিক আছে? আপনারা এটা হয়তো অনেকে আমাকে বলে যে ভাই আপনি এটা কি বলেন, তাহলে ইলেকশন হবে কীভাবে? কেন হবে না ভাই? বিএনপি জামাত একটা জোট করে ইলেকশন করুক, আমরা বাকি দলগুলো আছে আমরা করি, হোক না ইলেকশনের প্রতিযোগিতা। আপনি যদি ওই প্রতিদ্বন্দ্বিতা করতে যাই, ইলেকশনটাকে ফয়েল করে ফেলেন, ইলেকশনটাই যদি ক্ষতিগ্রস্ত হয়, নেক্সট গণতন্ত্রের যাত্রাটা কত ক্ষতিকর হবে জানেন? আওয়ামী লীগ বগল বাজাবে, আওয়ামী লীগ বলবে যে তোমরা আমাদেরকে চোর বলছো, এখন তোমরাই তো ইলেকশন করছো। এভাবে ইলেকশনের টার্ন ওভার যদি কম হয় আমাদের এগুলোর জন্য, টার্ন আউট যদি কম হয়, ইলেকশন প্রশ্নবিদ্ধ হবে না? তাই প্রশ্নবিদ্ধ ইলেকশন ভালো না আপনার কাছে অ্যাপারেন্টলি মনে হবে যেন না এরা তো ভাইয়ে ভাইয়ে মিলে একটা ইলেকশন করেছে? আমাদের এই গণ অভ্যুত্থানটার চরিত্রকে ধারণ করে এখান থেকে আপনি মুক্তিযুদ্ধের পরে দেশ স্বাভাবিক অবস্থায় আসতে সময় লেগেছে এবং সময় তো পাই নাই আমরা। 75-এর ঘটনাটা তো এটার কারণেই হয়েছে শেষ পর্যন্ত। একটা স্বাভাবিক পর্যায়ে না এনেই যখন আপনি সব কিছুর ক্রেডিট নিয়ে সব কিছুকে আপনি দমন করতে চান তখন তো এটা হয়। সেই জন্য আমি যেটা বলি আপনাকে সেটা হলো যে নির্বাচনের মানে এটা আর কোনো দ্বিধা ছাড়া আমরা বলতে পারি আমাদের যাদেরকে আমরা বন্ধু বলি, আমাদের প্রতিবেশী, তারা মনের অজান্তেই আমাদের সাথে শত্রুতা করছে। আর তাদেরকে আমরা শত্রু বলছি না, শত্রু তারা আমাদেরকে বলছে। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে এবং এখনও শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে লক্ষ লক্ষ আওয়ামী লীগের এই ডাকাতদেরকে, যাদের বিনা ভিসায় তারা এতগুলো আপনি বাংলাদেশি লোক বলে যাদেরকে পুশ ব্যাক করতেছেন বাংলাদেশে, এগুলা কি অবৈধ না? এগুলোকে পুশ ব্যাক করেন না কেন? ঠিক আছে, তাহলে ভারত একটা শত্রুতামূলক পজিশন নিয়েছে আমাদের বিরুদ্ধে। সুতরাং সে আমাদের ইলেকশন, আমাদের গণতান্ত্রিক যাত্রাকে সে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে একবার, এটাকে আপনি কোনো সন্দেহ নাই এটাতে। কথা হচ্ছে যে আমাদেরকে এটাকে রেসিস্ট করার জন্য, এটাকে করার জন্য আমাদের তো ঐক্যটা লাগবে। আচ্ছা, ক্ষমতার হাত বদল নির্বাচনের মধ্যে দিয়ে কী হয়? ক্ষমতার হাত বদল হয়। ক্ষমতার হাত বদল তো হয়ে গেছে, আওয়ামী লীগ চলে গেছে, এখন ক্ষমতার বিএনপি, জামাত, এনসিপি, আরও অন্যান্য রাজনৈতিক দল আমরা যারা আছি, ভাগ বাটোয়ারা করে তো আমরা কোনো না কোনোভাবে আমরা একটা গণতান্ত্রিক স্পেস পেয়েছি। ইলেকশনের মধ্যে দিয়ে কি হবে? ক্ষমতাটা এক দল বা আরও দুই দলের মধ্যে চলে যাবে, এই তো এক দল বা দুই দলের কাছে যখন আপনি চলে যাবে ক্ষমতা, এটার জন্য কি আমাদের অভ্যুত্থান হয়েছে?
ক্ষমতার হাত বদলের জন্য একটা হয়েছে। এটি নিশ্চয়ই কাম্য। ডক্টর মওদুদ পাভেল, আপনার কাছে যেহেতু আপনি মিডিয়া সেল, একটা মিডিয়া সেলের, বিএনপির মিডিয়া সেল মানে হলো যে সবচেয়ে বড় মিডিয়া সেলটি আপনি আহ্বায়ক, আজকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে দেখা করতে যান হলো ডিক্যাব, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ, ডিক্যাবের বেশ কয়েকজন সাংবাদিকরা, এবং তারা সম্প্রতি মঞ্জু ভাই জানেন যে ভারতে তাদেরকে আমন্ত্রিত করা হয়েছিল এবং সেখানে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তিনি কথা বলেছেন। তো আজকে তৌহিদ হোসেন তাদেরকে একটি প্রশ্ন করেছেন যে আপনারা যে ভারত সফরে গেলেন, বাংলাদেশের সাংবাদিকরা, আপনারা ভারতকে কেন পাল্টা প্রশ্ন করলেন না যে 15 বছর ধরে বাংলাদেশে যা ঘটলো ভারত সেইটার ব্যাপারে কি ভূমিকা নেবে? এটি তৌহিদ হোসেন আমাদের যে সাংবাদিকরা ভারতে গিয়েছিল তাদের উদ্দেশ্য করলেন, এবং আলটিমেটলি আসলে এই প্রশ্নটি কোনো সাংবাদিকই করেনি। ডক্টর হ্যাঁ, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেশের জনগণের সাথে কি থাকবো না? আমাদের সাংবাদিকরা খুব ভালো করে জানেন যে বাংলাদেশের মানুষ ভারতের কাছে নিজেদেরকে প্রতারিত মনে করে, খুব পরিষ্কার কথা। তারা মনে করে যে বিগত 3টি নির্বাচন এখানে অবৈধভাবে হওয়ার পরে সবচেয়ে বেশি পৃষ্ঠপোষকতা যে দেশের পক্ষ থেকে ছিল সেটা ভারত, তারা প্রকাশ্যে দিয়েছেন, এবং আওয়ামী লীগের নেতারা সেটা কিন্তু কৃতজ্ঞতার সাথে স্বীকার করেছেন, বিভিন্নভাবে ভারতের হস্তক্ষেপ চেয়েছেন, শ্রাব্য অশ্রাব্য বিভিন্ন কথা বলেছেন যে সম্পর্ক রাখতে হবে। তারা বলেছেন যে ভারত আছে, আমরা আছি, চলে চলে সব ঠিক হয়ে গেছে, অসংখ্য কথা শুনেছি। সবচেয়ে বড় দুঃখজনক যেটা, এই কথাটিও তারা একবার যদি বলতেন যে আপনারা একটা দলের সাথে সম্পর্ক করাটাকে কেন গুরুত্ব দিলেন? 15 বছর ধরে একটা দলের সাথে সম্পর্ক করলেন, একটা দেশের সাথে করলেন না, এবং বাংলাদেশের মানুষের সাথে একটা বিপরীত অবস্থানে গিয়ে আপনারা কি মনে করেন যে এইরকম একটা বেশি সুলভ সম্পর্ককে আপনি বজায় রাখবেন? এখনও পর্যন্ত আপনাদের প্রত্যেকটা কাজের ভেতর থেকে আপনারা এটা বোঝাবার চেষ্টা করেন যে আপনাদের সমস্ত প্রীতি ভালোবাসাটা একটা পতিত স্বৈরাচারের দল আওয়ামী লীগের প্রতি। আপনারা আমাদের দেশে ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দিয়েছেন, কিন্তু লক্ষ দুর্বৃত্তকে আপনি অবৈধ অনুপ্রবেশকে স্বাগত জানিয়েছেন। ভিসা ছাড়া দরকার নেই, তাদের কোনো ইমিগ্রেশন করতে হয়নি, এবং তারা বহাল তবিতে সেই দেশে বসে থেকে রাজনীতি করছেন, আমাদের বাংলাদেশের বিরুদ্ধে আমার স্থিতিশীলতা নষ্ট করার জন্য ষড়যন্ত্র করছেন। আপনারা সেটা দেখেও না দেখার ভান করছেন। তার মানে আমাদের তো এটা বিশ্বাস করতে হবে যে তাদের এখনো পর্যন্ত দূর অভিসন্ধি শেষ হয়নি। হ্যাঁ, একদম শেষ প্রান্তে মঞ্জু, আপনার কিছু বলার আছে? না, এটা খুবই দুঃখজনক। আমাদের একটা সমস্যা হচ্ছে, আমাদের সাংবাদিকদের এই গাছটা থাকা উচিত। আপনি তো দেখেছেন আমাদের এখানে তো দলীয় সাংবাদিক পালা হয়, এটা হচ্ছে দুর্ভাগ্য। কিন্তু সেখানে যখন আমরা বাইরের সফরে যাই, যেহেতু ওই এমবেসিগুলোর সাথে আমাদের একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরি হয়, ওরা নিশ্চয়ই বিভিন্ন জায়গায় ট্যুরের একটা প্ল্যান করে, এই গদগদ ভাবটা পরিহার করেও ব্যক্তিত্ব বজায় রেখে প্রশ্নটা করা উচিত ছিল। প্রশ্নটা আমি তৌহিদ হোসেন সাহেবকে ধন্যবাদ জানাই যে উনি এই কথাটা ধরেছেন সাংবাদিকদেরকে, যে আপনারা এই প্রশ্নটা কেন করলেন না। এটা তো খুবই ভ্যালিড কোশ্চেন টু দি ইন্ডিয়া, যে তুমি আমার এখানে ইনক্লুসিভ ইলেকশন চাও, লাস্ট 15 ইয়ার্স তোমার এই ইনক্লুসিভ ইলেকশনের ভয়েসটা কোথায় ছিল, এই কোশ্চেনটা কোথায় ছিল? ইনক্লুসিভ ইলেকশন কেন হাসিনা কাছে আপনি চান নাই? কারণ প্রত্যেকটা ইলেকশনকে আপনি বৈধতা দিয়েছেন, প্রত্যেকটা ইলেকশন আপনি সাপোর্ট করে গেছেন। সুতরাং সাংবাদিকেরা ভুল করতে পারে, আমাদের দেশের মানুষ কিন্তু ভুল করবে না, এবং আমাদের টোটাল বাংলাদেশের লোকেরা এই জায়গায় ভারতের সবচেয়ে বড় ফেলিউর হচ্ছে সে হাসিনাকে আশ্রয় দিয়ে, এই আওয়ামী লীগের দুর্বৃত্তদেরকে আশ্রয় দিয়ে সে তার নিজেরই ক্ষতি করেছে। এই বাংলাদেশে শুধু শেখ হাসিনা ডুবে যায় নাই, ভারতের যেই স্টেক বাংলাদেশে যতটুকু ছিল একেবারে এটা শূন্যের কোটায় নেমে এসেছে আমি বলে মনে করি। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এই গভীর রাতে। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।